ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো ম্যাডাম। ভালো আছি। ক্লাস ছিল তোমাদের 9টায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করি 1-2 মিনিট, সবাই জয়েন করে নিলে তারপর শুরু করছি। জি ম্যাম। अस्सलामु अलैकुम मैम। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকজন জয়েন করে ফেলেছে। আজকে প্রথমে আমরা আমাদের গত দিনের ক্লাসে রিভিউ করব, ঠিক আছে? তোমাদের কিন্তু আমি পড়ে আসতে বলেছিলাম, পড়েছো সবাই? পড়েছো? গত ক্লাসে কি পড়াইছিলাম আমি? পর্বত ম্যাডাম, পর্বত। হ্যাঁ, পর্বত কাকে বলে? 1000 মিটারের উঁচু স্তরকে পর্বত বলে। আর পাহাড় কাকে বলে? মানে 600 থেকে 1000 মিটারে 1000 মানে বিস্তৃত পর্বত বলে। ভেরি গুড। আচ্ছা, পর্বতকে আমাদের কয় শ্রেণীতে ভাগ করা হয়েছিল? কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। 5 ভাগে ম্যাম। 5 ভাগে। কি কি? কি আগে বলবি? আচ্ছা, একজন করে বলো। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি, বলো। সালমা আক্তার। সালমা আক্তার বলো, পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? ম্যাম বলতেছি, বঙ্গী পর্বত, আগ্নেয় পর্বত, ল্যাকলিট আর চুক্তি আর স্ফুটিত পর্বত। সত্যি বলে কোনো পর্বত ছিল না তো, স্তূপ পর্বত ছিল আর অবশিষ্ট ছিল। প্রথমটা হচ্ছে আমাদের ভঙ্গিল বা ভাঁজ পর্বত, ভঙ্গিল স্তূপ পর্বত, পর্বত, হ্যাঁ। ল্যাকলিট পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত, এবং হচ্ছে লাস্টেরটা ছিল ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। অবশিষ্ট ওকে, পর্বত। আচ্ছা, এখন বলো গম্বুজ জাতীয় পর্বত আমাদের কোনটা? কে বলবে? সুমি আক্তার। সুমি আক্তার বলো, গম্বুজ জাতীয় পর্বত কোনটা? ম্যাম সরি, আমি ওইটা মিস করে ফেলছি। ওকে, আব্দুল মোতাল্লেব। নাই। শেজান দেওয়ান। গম্বুজ জাতীয় পর্বত কোনটা আমাদের? কে বলবে? সৌরভ। ম্যাম বিস্তৃত অঞ্চল কাজটা করতে পারি না। ম্যাম করা নাই। বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ও ঢেউয়ের মতো বাজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। হ্যাঁ, আমি ভঙ্গিল পর্বত জিজ্ঞেস করছি। আমি বলছি গম্বুজ আকৃতির পর্বত কোনটা আমাদের? এক ম্যাডাম, আমি কথায় বলবো? উত্তর দিবা। বলো নির্ঝর, বলো। আচ্ছা, ল্যাকলিট পর্বত। ভেরি গুড। আমাদের গম্বুজ জাতীয় পর্বত হচ্ছে ল্যাকলিট পর্বত, এবং শঙ্কু বা মোচার মতো পর্বত এটা কোনটা? কে বলবে? জোবায়ের হোসেন। ম্যাম আমি ওই দিন অ্যাটেন্ড করি নাই ক্লাসে। বলো, যে পারবা সে বলো। সঞ্চয়জাত পর্বত। ভেরি গুড। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত হচ্ছে আমাদের শঙ্কু বা মোচার মতো পর্বত, ঠিক আছে? আমি তো সবাইকে পড়ে আসতে বলেছিলাম, পড়ো নাই কেন বাসায়? না পড়লে কিভাবে হবে?
আর ক্লাস মিস করো কেন? কেউ কেউ দেখছি বলছো গত দিনের ক্লাস মিস করে ফেলছো, ক্লাস মিস হয় কেন? ওকে, আমরা থার্ড চ্যাপ্টারের আমাদের সেকেন্ড চ্যাপ্টারের অলরেডি আমরা তিনটা টপিক পড়াই ফেলছি, ঠিক আছে? আমরা পৃথিবীর গঠন আলোচনা করেছি এবং পর্বত আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী লেকচারে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস আমরা স্টার্ট করছি। আমি স্ক্রিন শেয়ার দেখছি, দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখা যায়? জি ম্যাডাম। জি ম্যাম। মালভূমি। হ্যাঁ, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মালভূমি। মালভূমি। আচ্ছা, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আজকে মালভূমি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানি মালভূমি কাকে বলে বা মালভূমি কি। সবাই মিউট করে নাও, ঠিক আছে? যখন কথা বলার প্রয়োজন হবে আমি জিজ্ঞেস করব, মিউট করে ফেলো। ওকে, প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে মালভূমি কাকে বলে। তাহলে খেয়াল করো, সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। অর্থাৎ আমাদের সমুদ্র যে সমতল রয়েছে সেটা হতে কিছুটা উঁচু হবে, কিছু উঁচু বিস্তীর্ণ সমভূমিকে আমরা বলবো মালভূমি। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা কত? কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়। তাহলে মালভূমির উচ্চতা হচ্ছে আমাদের সমুদ্র পৃষ্ঠ হতে কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার। মালভূমির তিনটা প্রধান বৈশিষ্ট্য, এখানে মালভূমির তিনটা প্রধান বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে কোনো ভূমিরূপকে আমরা মালভূমি বলতে পারবো। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখো? এটি বিস্তীর্ণ উচ্চভূমি, এর উপরিভাগ প্রায় সমতল এবং এর চারিদিক হতে নিম্নভূমিতে নেমে যায়। তাহলে মালভূমির আমাদের প্রধান তিনটা বৈশিষ্ট্য কি হচ্ছে? এটি বিস্তীর্ণ উচ্চভূমি, অর্থাৎ বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকবে এবং কিছুটা উচ্চভূমি হবে, অর্থাৎ সমতল থেকে কিছুটা উঁচু হবে, এবং এর চারিদিক প্রায় কি হবে? নিম্নভূমিতে নেমে যাবে, অর্থাৎ চারপাশ দেখে মনে হবে যে এটা নিম্নভূমিতে নেমে যাচ্ছে। এখন দেখো মালভূমি সৃষ্টির কারণ। মালভূমি সৃষ্টির প্রধান কারণও হচ্ছে তিনটা। এক নাম্বার ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, অর্থাৎ ভূ আন্দোলন হচ্ছে আমাদের কম্পন সৃষ্টি, পৃথিবীর অভ্যন্তর ভাগে যখন কম্পন সৃষ্টি হয়, অথবা পাত সঞ্চালন অর্থাৎ দুইটা পাতের মধ্যে, সামুদ্রিক পাত এবং হচ্ছে মহাদেশীয় পাতের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন আমাদের মালভূমি সৃষ্টি হয়। আবার দেখো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন, অর্থাৎ ভূপৃষ্ঠ যখন আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, বায়ু প্রবাহ, নদী স্রোত, হিমবাহ প্রভৃতি দ্বারা যখন নদীর স্রোতটা আমাদের ভূপৃষ্ঠটা ক্ষয়প্রাপ্ত হয় তখন সেখানে আমাদের বিস্তীর্ণ অঞ্চল ধরে সমভূমি আকৃতির মালভূমি সৃষ্টি হতে পারে। এবং 3 নাম্বার পয়েন্টটা খেয়াল করো, ভূপৃষ্ঠে লাভা প্রবাহের ফলে মালভূমি সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের আগ্নেয়গিরির যে লাভা রয়েছে সেগুলো যখন কি হয়, পৃথিবীর অভ্যন্তর ভাগে যখন চাপ বৃদ্ধি পায় তখন সেই লাভাগুলো কি হয়, ভূপৃষ্ঠে উত্থিত হয় এবং সেগুলো একটা জায়গায় এসে জমা হয়। এইভাবে লাভা সঞ্চিত হওয়ার ফলে সাধারণত আমাদের মালভূমির সৃষ্টি হয়। তাহলে আমাদের মালভূমির সৃষ্টির প্রধান কারণ কয়টা হচ্ছে? তিনটা। ভূ আন্দোলন বা পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয় সাধন এবং হচ্ছে ভূপৃষ্ঠে লাভা প্রবাহের ফলে মালভূমির সৃষ্টি হয়। এবং মালভূমির বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তিনটা। এটা বিস্তীর্ণ উচ্চভূমি, এর উপরিভাগ প্রায় সমতল এবং এর চারিদিক হতে কি হয়, নিম্নভূমিতে নেমে যায়। আর মালভূমি কাকে বলছি আমরা? সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলছি। অর্থাৎ মালভূমি পাহাড়ের মতো অত উঁচু হবে না, বাট সমতল ভূমি থেকে কিছুটা উঁচু হবে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হয়ে সমভূমি আকৃতির যে ভূমিরূপটা গঠন করবে সেটাকে আমরা বলবো মালভূমি। এবং এটার উচ্চতা হচ্ছে কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার। ঠিক আছে, তাহলে বোঝা গেল মালভূমি কাকে বলে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা আসি মালভূমি শ্রেণী বিভাগ। দেখো মালভূমি শ্রেণী বিভাগ,
মালভূমিকে সাধারণত গঠন প্রণালী এবং শিলাসমূহের অঙ্গ সংস্থানের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দেখো 5টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে গঠন প্রণালী এবং হচ্ছে মালভূমি গঠনকারী শিলাসমূহের অঙ্গ সংস্থানের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের মালভূমিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে আমাদের সমভূমি উন্নীত মালভূমি, 2 হচ্ছে লাভা গঠিত মালভূমি, 3 ক্ষয়জাত মালভূমি, 4 হচ্ছে আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমি এবং 5 হচ্ছে আমাদের তির্যক মালভূমি। তাহলে গঠন প্রণালী অনুযায়ী মালভূমি আমরা কয় প্রকার পেলাম? 5 প্রকার। সমভূমি উন্নীত, লাভা গঠিত, ক্ষয়জাত, ব্যবচ্ছিন্ন এবং হচ্ছে তির্যক। ওকে, এই যে 5টা ভাগ পেলাম, প্রত্যেকটা ভাগেরই আমাদের কাকে বলে বা কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে আসি আমরা সমভূমি উন্নীত মালভূমি। খেয়াল করো সমভূমি উন্নীত মালভূমি কাকে বলছে। নামটা খেয়াল করো, সমভূমি উন্নীত অর্থাৎ উন্নীত মানে হচ্ছে কিছুটা উত্থিত হওয়া। সমভূমি উন্নীত মানে হচ্ছে সমভূমি থেকে উঁচু হবে বা সমভূমি থেকে উত্থিত হবে। নামটা থেকে কিন্তু আমরা সংজ্ঞা বুঝতে পারছি। তাহলে এবার বিস্তারিত দেখো। ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন সমভূমি উন্নীত হয়ে মালভূমির সৃষ্টি হয়। এই মালভূমিকে সমভূমি উন্নীত মালভূমি বলা হয়। তাহলে ভূ আন্দোলন বা পাত সঞ্চালনের ফলে কি হয়? আমাদের ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, অর্থাৎ ভাঁজ ভাঁজ হয়ে আমাদের ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়। এই ভঙ্গিল পর্বতমালা যখন সৃষ্টি হয় তখন তাদের মধ্যবর্তী যে নিম্ন সমভূমি থাকে সেটা কি হয়? কিছুটা উন্নীত হয় এবং মালভূমির সৃষ্টি করে, যেটাকে আমরা বলছি সমভূমি উন্নীত মালভূমি। এখানে চিত্রটা খেয়াল করো, দেখো এখানে সমভূমি উন্নীত মালভূমির একটা চিত্র দেওয়া হয়েছে। এখানে ডান পাশের তীর চিহ্নটা দেখো, এখানে লেখা আছে ভূপৃষ্ঠ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ ভূমিরূপ। ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে, অর্থাৎ ভাঁজ আকৃতির পর্বত গঠিত হয়েছে এবং তাদের মধ্যবর্তী দুই দিকেই দেখো ভাঁজ হয়ে কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে এবং তাদের মধ্যবর্তী অংশটা কি হয়েছে? সমভূমি থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হয়ে সমতল আকৃতির কি করেছে? একটা ভূমিরূপ গঠন করেছে, যেটাকে আমরা বলছি মালভূমি। অর্থাৎ এই সমতল আকৃতি, এই যে আমাদের ভঙ্গিল পর্বতের দুই ভঙ্গিল পর্বতের মাঝখানে আমাদের কি হয়েছে? সমতল আকৃতির যে ভূমিরূপ গঠিত হয়েছে সেটাকে আমরা বলছি মালভূমি। ঠিক আছে, তাহলে সমভূমি উন্নীত মালভূমি বোঝা গেল। সমভূমি থেকে উন্নীত হবে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হয়ে সমতল আকৃতির ভূমিরূপ গঠন করবে, সেটাকে আমরা বলবো সমভূমি উন্নীত মালভূমি। আচ্ছা, এবারে আসো লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি থেকে আমরা বুঝতে পারছি, নাম থেকে কিন্তু বোঝা যাবে যে লাভা সঞ্চিত হবে। আগ্নেয়গিরির যে লাভাগুলো আছে সেগুলো সঞ্চিত হয়ে কি করবে? মালভূমির সৃষ্টি করবে। তাহলে খেয়াল করো, ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্র পথে লাভা প্রবাহ ভূপৃষ্ঠে উঁচু হয়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে। এরূপে সঞ্চিত লাভা দ্বারা গঠিত সুবিস্তীর্ণ উচ্চভূমিকে লাভা গঠিত মালভূমি বলে। তাহলে কি বলছে? যে আমাদের ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরি ছিদ্রপথ দিয়ে যখন লাভা প্রবাহ ভূপৃষ্ঠে উঁচু হয়ে পড়ে এবং সেখানে ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, তখন সেটাকে আমরা বলছি লাভা গঠিত মালভূমি। এখানে চিত্র খেয়াল করো, এই যে সঞ্চিত লাভা, এখানে ভূ অভ্যন্তরে আমাদের সঞ্চিত লাভা রয়েছে, সেগুলো ধীরে ধীরে কি হয়েছে? জমা হয়েছে, অর্থাৎ স্তূপ হয়েছে, দিয়ে ওপরে একটা সমতল আকৃতির ভূমিরূপ অর্থাৎ আমাদের মালভূমির সৃষ্টি করেছে। লাভা গঠিত হয়ে এ ধরনের মালভূমি গঠিত হয় বলে এটাকে আমরা বলছি লাভা গঠিত মালভূমি। ওকে, এবার দেখো ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত, ক্ষয়জাত শব্দটা থেকে আমরা কি বলছি? ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ ভূমিরূপের ক্ষয় ক্রিয়ার ফলে মালভূমি গঠিত হবে। এখন দেখো এখানে সংজ্ঞাতে কি বলছে? কোনো পার্বত্য অঞ্চল বা পূর্বে অবস্থিত কোনো উঁচু প্রাচীন ভূখণ্ড, নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে তার উচ্চতা হ্রাস পায় এবং মালভূমিতে পরিণত হয়। এ প্রকারের সৃষ্ট মালভূমিকে ক্ষয়জাত মালভূমি বলা হয়।
তাহলে বলা হচ্ছে যে আমাদের কোনো পার্বত্য অঞ্চল বা পূর্বে অবস্থিত কোনো উঁচু অঞ্চল, এখানে চিত্রটা খেয়াল করো, এই যে ডট ডট অংশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের উঁচু অংশ বা পর্বত অঞ্চল। কি হয়েছে, এই জায়গা থেকে ক্ষয় ক্রিয়ার ফলে অর্থাৎ নদী, তুষারপাত, হিমবাহ, বৃষ্টিপাত প্রভৃতির ধারা এখান থেকে আমাদের ভূমিরূপটা ক্ষয় হতে হতে ধীরে ধীরে কি হয়েছে, এর উচ্চতা হ্রাস পেয়েছে এবং সমতল আকৃতির মালভূমি সৃষ্টি করেছে। উচ্চতা হ্রাস পেয়ে ক্ষয় হওয়ার ফলে এ ধরনের মালভূমি গঠিত হয়েছে বলে এটাকে আমরা বলছি ক্ষয়জাত মালভূমি। তাহলে কি হচ্ছে, আমাদের ক্ষয়ক্রিয়ার ফলে অর্থাৎ নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যখন কোনো প্রাচীন উঁচু ভূমির তার উচ্চতা হ্রাস পায় এবং মালভূমিতে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলছি ক্ষয়জাত মালভূমি। ঠিক আছে, ওকে। এবারে আসো ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলছে, দেখো, ভূপৃষ্ঠের সব মালভূমি একই ধরনের শিলায় গঠিত হয় না, অর্থাৎ আমাদের সব ধরনের মালভূমি কিন্তু একই ধরনের শিলা দ্বারা গঠিত হয় না। কোনো অংশ কঠিন এবং কোনো অংশ কোমল শিলা দ্বারা গঠিত, অর্থাৎ কিছু কিছু অংশ আমাদের কঠিন শিলা দিয়ে গঠিত এবং কিছু কিছু অংশ আমাদের কোমল শিলা দিয়ে গঠিত। ফলে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়ক্রিয়ার ফলে কোমল শিলাস্তরগুলো কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত এবং অধিক পরিমাণে ক্ষয় হয়ে পড়ে। তাহলে যেসব অংশ আমাদের কোমল শিলাস্তর দ্বারা গঠিত সেগুলো কি হয়, দ্রুত ক্ষয় হয়ে পড়ে এবং এগুলো কি ক্ষয় হওয়ার হার আমাদের কঠিন শিলাগুলো থেকে অপেক্ষাকৃত বেশি। এরূপে ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোনো মালভূমি অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। তাহলে যখন আমাদের এই যে নরম শিলাগুলো অর্থাৎ কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, তখন আমাদের কোনো কি হয়, সেই অঞ্চলগুলো, বিস্তীর্ণ অঞ্চলগুলো ছোট ছোট নদী উপত্যকা দ্বারা অর্থাৎ ছোট ছোট নদী দ্বারা বা চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেজন্য তাকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাওয়াকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। আচ্ছা, লাস্টটা হচ্ছে আমাদের তির্যক মালভূমি। তির্যক মালভূমি কাকে বলছে, দেখো, ভূ আলোড়নের ফলে অনেক সময় বিশাল ভূখণ্ডের এক পার্শ্ব কাত হয়ে অবস্থান করে, এর ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে তির্যক মালভূমি বলে। তাহলে ভূ আলোড়নের ফলে বা ভূমিকম্পের সময় কি হয়, বিশাল ভূখণ্ডের অনেক সময় এক পাশ কাত হয়ে যায় না, বা যে কোনো ভূমিরূপ আমরা কি হয় কাত হয়ে যায় বা বিল্ডিংও কাত হয়ে যেতে দেখি। এভাবে সাধারণত যে মালভূমি সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি তির্যক মালভূমি। তাহলে আমাদের কি মালভূমির শ্রেণীবিভাগ গঠন প্রণালী অনুযায়ী আমরা মালভূমি কয় প্রকার পেলাম, বলো, কথা বলো, গঠন প্রণালী অনুযায়ী মালভূমি কয় প্রকার পেয়েছি? 5 প্রকার ম্যাডাম। কি কি? 5 প্রকার। সমভূমি উন্নতি মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, তির্যক মালভূমি। হ্যাঁ, তাহলে আমরা গঠন প্রণালী অনুযায়ী 5 ধরনের মালভূমি পাচ্ছি: সমভূমি উন্নীত, লাভা গঠিত, ক্ষয়জাত, ব্যবচ্ছিন্ন এবং তির্যক। সমভূমি উন্নীত মালভূমি কাকে বলছি আমরা, কি হবে, সমভূমি থেকে কিছুটা উঁচু হবে, এই ধরনের মালভূমিকে আমরা বলছি সমভূমি উন্নীত মালভূমি। এরপরে কি ছিল, লাভা গঠিত মালভূমি হচ্ছে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হওয়ার ফলে যে মালভূমি গঠিত হবে সেটাকে আমরা বলছি লাভা গঠিত মালভূমি। ক্ষয়জাত মালভূমি কাকে বলছি আমরা, কোন পার্বত্য অঞ্চল ও সংজ্ঞা দেখে বলতে হবে না, সংজ্ঞা দেখে মুখস্থ বলার দরকার নাই, নিজের সেন্স থেকে বলো। ক্ষয়জাত মালভূমি ওয়ার্ডটা থেকে কি বুঝতে পারছো, কিভাবে গঠিত হবে মালভূমি এটা? বিভিন্ন ধরনের ক্ষয় ক্রিয়ার ফলে অর্থাৎ নদী, হিমবাহ, বৃষ্টিপাত এগুলো দ্বারা ক্ষয় ক্রিয়ার ফলে যে মালভূমি গঠিত হবে সেটাকে আমরা কি বলবো, ক্ষয়জাত মালভূমি। ঠিক আছে, এরপরে ছিল ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে ক্ষয়কার্যের ফলে যখন কোনো বিস্তীর্ণ অঞ্চল ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিভক্ত হয়ে যাবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে সেটাকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। এবং লাস্টেরটা ছিল তির্যক মালভূমি। ভূ আলোড়নের ফলে কি হয়, বিশাল ভূখণ্ডের এক পাশ কাত হয়ে যায়,
এর ফলে যে মালভূমির সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি তির্যক মালভূমি। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে গঠন প্রণালী অনুযায়ী মালভূমি শ্রেণী বিভাগ আমাদের কিন্তু শেষ। এখন আমরা আলোচনা করব কি অবস্থান অনুযায়ী মালভূমি শ্রেণী বিভাগ। ঠিক আছে, অবস্থান অনুযায়ী মালভূমি শ্রেণী বিভাগ আলোচনা করব। আচ্ছা, তাহলে খেয়াল করো, সাধারণত অবস্থানের উপর ভিত্তি করে মালভূমিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 পর্বত মধ্যবর্তী মালভূমি, 2 হচ্ছে আমাদের পাদদেশীয় মালভূমি, 3 হচ্ছে আমাদের মহাদেশীয় মালভূমি। তাহলে অবস্থান অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে? অবস্থান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে, পর্বত মধ্যবর্তী, পাদদেশীয় এবং হচ্ছে মহাদেশীয় মালভূমি। প্রথমে দেখো পর্বত মধ্যবর্তী মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি কাকে বলছে দেখো, হেডলাইনটা খেয়াল করো, পর্বত মধ্যবর্তী, তার মানে কি পর্বতের মধ্যে অবস্থিত হবে মালভূমিটা, সেজন্য বলছে পর্বত মধ্যবর্তী। এখন দেখো এখানে সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে। পাত সঞ্চালন ও ভূয়ালনের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণী এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থান সমূহকে ঊর্ধ্বে উত্থিত করে মালভূমির সৃষ্টি করে। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বত বেষ্টিত থাকে বলে তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। তাহলে চিত্রটা খেয়াল করো, এখানে দেখো চারপাশে আমাদের পর্বত রয়েছে, এই চিত্রটার চারপাশে আমাদের পর্বত রয়েছে, কিন্তু মাঝের অংশ কি হয়েছে কিছুটা সমতল আকৃতির, সেজন্য এটাকে আমরা বলছি পর্বত মধ্যবর্তী মালভূমি, অর্থাৎ চারপাশ পর্বত দিয়ে বেষ্টিত বলে এটাকে আমরা বলছি পর্বত মধ্যবর্তী মালভূমি। আচ্ছা, এরপরে দেখো পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি কাকে বলছে দেখো, বৃষ্টি, নদী, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রবাহে পর্বত গাত্র ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি হলে তাকে পাদদেশীয় মালভূমি বলে। তাহলে এখানে চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা পর্বত, ঠিক আছে। এই পর্বতের উঁচু অংশটা অর্থাৎ চূড়াটা কি হয় ধীরে ধীরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি দ্বারা অর্থাৎ নদী, হিমবাহ, বৃষ্টি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়, উপর থেকে ক্ষয় হওয়া অংশগুলো কি হয় পর্বতের গা বেয়ে নিচে এসে জমা হয়, ঠিক আছে। এই যে পর্বতের পাদদেশ এখানে এসে জমা হয়, এখানে এই যে সমতল আকৃতির গঠন করছে, সেজন্য এটাকে আমরা বলছি পাদদেশীয় মালভূমি। এবং সব নিচের অংশটাকে আমরা বলছি যেখানে একদম লেভেল হয়ে আছে সেটাকে আমরা বলছি সমভূমি, অর্থাৎ ভূপৃষ্ঠটাকে বলছি আমরা সমভূমি, এবং তার কিছুটা উপরের অংশ সমভূমির মতোই কি হচ্ছে মালভূমি গঠিত হচ্ছে। তাহলে পাদদেশীয় মালভূমি হচ্ছে আমাদের পর্বত গাত্রগুলো ক্ষয় হয়ে আমাদের পদার্থগুলো কি হয় পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হয়, সেজন্য এটাকে আমরা বলছি পাদদেশীয় মালভূমি। এই চিত্রটা খুব ভালোভাবে খেয়াল করবা এবং বাসায় প্র্যাকটিস করবা, এখান থেকে পরীক্ষাতে প্রায় কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় পরীক্ষাতে এই চিত্রটা দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এই যে এই জায়গাতে এখানে তো মালভূমি দেওয়া আছে, এখানে মালভূমি উল্লেখ করা থাকে না, এখানে ক, খ অথবা গ দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে ক চিহ্নটি অঞ্চলটি আমাদের কি এবং এটার বৈশিষ্ট্য বা এটা কাকে বলে সেটা বর্ণনা করো। তখন আমাদের পাদদেশীয় মালভূমি কাকে বলে সেটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা চিত্রই আমাদের অনেক ভালোভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে দেখো মহাদেশীয় মালভূমি। এই ধরনের মালভূমি সাধারণ অথবা নিম্নভূমি দিয়ে পরিবেষ্টিত থাকে, পর্বতের সাথে এর কোনো সংযোগ থাকে না। তাহলে মহাদেশীয় মালভূমি কি হচ্ছে আমাদের সাধারণ অথবা নিম্নভূমি দিয়ে পরিবেষ্টিত থাকে, বা এটা চারপাশে কি থাকে নিম্নভূমি থাকে, পর্বতের সাথে এর কোনো সংযোগ থাকে না। তাহলে 3 ধরনের আমরা অবস্থান অনুযায়ী মালভূমি কয় প্রকার পেলাম? 3 প্রকার, পর্বত মধ্যবর্তী, পাদদেশীয় এবং হচ্ছে মহাদেশীয়। পর্বত মধ্যবর্তী হচ্ছে আমাদের পর্বত বেষ্টিত থাকে বলে একে আমরা বলছি পর্বত মধ্যবর্তী মালভূমি। পাদদেশীয় মালভূমি হচ্ছে পর্বত গাত্র ক্ষয় হওয়ার ফলে ক্ষয়িত পদার্থগুলো পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হওয়ার ফলে যে মালভূমির সৃষ্টি করে সেটাকে আমরা বলছি পাদদেশীয় মালভূমি। এবং মহাদেশীয় মালভূমি হচ্ছে আমাদের নিম্নভূমি দিয়ে পরিবেষ্টিত, এর সাথে পর্বতের কোনো সংযোগ থাকে না, ঠিক আছে। তাহলে মালভূমি শ্রেণীবিভাগ আমাদের জানা হয়ে গেছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মানব জীবনে মালভূমির প্রভাব। এখান থেকে পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আসে, পরীক্ষাতে তোমাদের ওই যে
যে গ এবং ঘ নাম্বার কোশ্চেন গুলো রয়েছে সেখানে বিশ্লেষণমূলক যে কোশ্চেন গুলো সেখানে সাধারণত আসে যে মানব জীবনে মালভূমির প্রভাব বা মালভূমি মানব জীবনে কি ধরনের প্রভাব রাখে সেটা আলোচনা করো। তাহলে আমরা এখানে খেয়াল করি মানব জীবনে মালভূমির প্রভাব। 1 নম্বর পয়েন্ট দেখো, কঠিন শিলা। সমভূমি অপেক্ষা মালভূমি কঠিন শিলায় আবৃত থাকে বলে সেখানে জীবনযাত্রা নির্বাহে সাধারণ স্বাচ্ছন্দ্য থাকে না। তাহলে মালভূমিগুলো আমাদের কি দিয়ে গঠিত? কঠিন শিলা দিয়ে গঠিত, সেজন্য সেখানে জীবনযাত্রা কি হয়? অপেক্ষাকৃত কঠিন হয় বা সেখানে জীবনযাত্রা নির্বাহে স্বাচ্ছন্দ্য থাকে না। 2 নাম্বার হচ্ছে আমাদের জলবায়ু। সমুদ্র সমতল হতে অনেক উঁচু বলে মালভূমির জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ বা শীতল হয়ে থাকে। তাহলে মালভূমির জলবায়ুটা কেমন? নাতিশীতোষ্ণ বা শীতল। তবে পর্বত মধ্যবর্তী মালভূমির মধ্যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না বলে সেখানে বৃষ্টিপাত বিশেষ হয় না। তাহলে পর্বত মধ্যবর্তী মালভূমিতে আমরা কি দেখলাম? যে চারপাশ পর্বত দিয়ে বেষ্টিত, সেজন্য সেখানে কি হয়? জলীয় বাষ্প প্রবেশ করতে পারে না এবং সেখানে বৃষ্টিপাত কম হয়। তাই এখানে জীবনযাত্রা কষ্টকর, কারণ বৃষ্টিপাত যদি না হয় তাহলে কি হবে? সেখানে জীবনযাত্রা কষ্টকর হয়ে যাবে। ফলে মালভূমিতে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ ব্যাহত হয়। যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে? মানুষ চাষাবাদ করতে পারবে না, ফলে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ ব্যাহত হবে। পরবর্তীতে যাই আমরা। এখন এখানে দেখো, প্রথমে আছে আমাদের জলবিদ্যুৎ উৎপাদন। মালভূমির উপরিভাগ সাধারণত বন্ধুর হয় বলে এই অঞ্চলের ওপর দিয়ে নদী বয়ে যাওয়ার সময় জলপ্রপাতের সৃষ্টি হয়। তাহলে মালভূমির উপরিভাগ কি হয়? কিছুটা বন্ধুর হয় বলে এর উপর দিয়ে যখন নদী যায় তখন কি হয়? আমাদের জলপ্রপাতের সৃষ্টি হয়। এর ফলে সেখানকার নদী হতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয়। তাহলে আমরা মালভূমিতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা রয়েছে। কৃষিকার্য দেখো, মালভূমি অঞ্চল কৃষিকার্য করার উপযুক্ত স্থান নয়, অর্থাৎ মালভূমিতে কৃষিকার্য করা যায় না। তবে যদি জলসেচের সুবিধা সৃষ্টি করা যায় এবং কৃষি বিজ্ঞানের প্রয়োগ করা যায় তাহলে কি হবে? মালভূমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা সম্ভব হবে। পশুপালন। পৃথিবীর মালভূমিগুলোতে তৃণভূমির প্রাচুর্যের জন্য মালভূমি অঞ্চলের বহু লোক পশুপালনকে তাদের জীবিকা অর্জনের অন্যতম উপায় হিসেবে বেছে নিয়েছে। তাহলে মালভূমিতে কি হয়? পশুপালন হয়ে থাকে এবং পশুপালনের ফলে মানুষ কি করে? জীবিকা অর্জন করে। এরপরে দেখো শিল্প। মালভূমি বনজ খনিজ সম্পদে সমৃদ্ধ থাকায় সেখানে নতুন নতুন শিল্প গড়ে উঠেছে। তাহলে যেখানে মালভূমি রয়েছে সেখানে আমাদের অনেক নতুন নতুন শিল্প গড়ে উঠেছে। এরপরে দেখো পর্যটন শিল্প। মালভূমি অঞ্চলের অনেক স্থানের নৈসর্গিক দৃশ্য অতি মনোরম। সরকারি প্রচেষ্টা থাকলে ওইসব স্থানে পর্যটন শিল্পের বিকাশ ঘটে। তাহলে মালভূমির সৌন্দর্যকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? সেখানে পর্যটন শিল্প গড়ে তুলতে পারি। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে আমাদের জনবসতির ঘনত্ব। খনিজ সম্পদ ও জীবিকা অর্জনের সুযোগ কম বলে সাধারণভাবে মালভূমিতে জনবসতির ঘনত্ব কম। তাহলে মালভূমি এলাকায় কি? যেহেতু খনিজ সম্পদ এবং জীবিকা অর্জনের সুবিধা কম, সেজন্য সেখানে জনবসতির ঘনত্ব কম। তবে অনেক মালভূমিতে খনিজ সম্পদ পাওয়া যায়, তবে কিছু কিছু মালভূমি রয়েছে যেখানে খনিজ সম্পদ পাওয়া যায়। তাহলে মানব জীবনে মালভূমির প্রভাব কি কি হচ্ছে? মালভূমি কঠিন শিলা দিয়ে গঠিত বলে সেখানে জীবনযাত্রা নির্বাহ কঠিন। সেখানকার জলবায়ু অনুকূল নয়, অর্থাৎ বৃষ্টিপাত কম হয় বলে সেখানে জীবনযাত্রা কষ্টকর। জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা রয়েছে, কৃষিকার্য করার জন্য উপযুক্ত স্থান নয়। মালভূমিতে পশুপালন করে অনেকে তাদের জীবিকা নির্বাহ করে। মালভূমি বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ থাকায় সেখানে কি হয়? নতুন নতুন শিল্প গড়ে ওঠে এবং মালভূমির সৌন্দর্যকে কাজে লাগিয়ে আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে মালভূমিতে জনবসতির ঘনত্ব অপেক্ষাকৃত কম এবং সেখানে খনিজ সম্পদও অনেক কম পাওয়া যায়। তাহলে বোঝা গেল সবার? জি ম্যাম। আচ্ছা, তাহলে প্রথম থেকে আমরা একবার রিভিউ করে ফেলি। আজকে তাহলে আমরা কি কি আলোচনা করলাম? প্রথমে আমরা আলোচনা করেছি হচ্ছে মালভূমি। মালভূমি কাকে বলে? সমুদ্র সমতল থেকে অতি উচ্চন্ন বিস্তীর্ণ সমভূমিকে আমরা মালভূমি বলছি। মালভূমি তিনটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বিস্তীর্ণ উচ্চভূমি, এর উপরিভাগ প্রায় সমতল এবং চারিদিক হতে নিম্নভূমিতে নেমে যায়। মালভূমি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তিনটা: ভূ আন্দোলন বা পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয় সাধন এবং ভূপৃষ্ঠের লাভা প্রবাহের ফলে মালভূমির সৃষ্টি হয়। গঠন প্রণালী অনুযায়ী মালভূমি আমরা পেয়েছি 5 প্রকার: সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি,
ব্যবচ্ছিন্ন মালভূমি এবং হচ্ছে তির্যক মালভূমি। এরপরে আমরা অবস্থান অনুযায়ী মালভূমিকে আবার 3 ভাগে ভাগ করেছি: পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং হচ্ছে মহাদেশীয় মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি হচ্ছে পর্বত দ্বারা বেষ্টিত থাকে। এরপরে হচ্ছে আমাদের পাদদেশীয় মালভূমি হচ্ছে পর্বতের পাদদেশে গিয়ে মালভূমি গঠিত হয়। মহাদেশীয় মালভূমি হচ্ছে আমাদের নিম্নভূমি দিয়ে সঞ্চিত থাকে। এবং সর্বশেষে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মানব জীবনে মালভূমির প্রভাব। ওকে, তাহলে সবার বোঝা গেছে? জি ম্যাম। কোনো কিছু বুঝতে কারো কোনো অসুবিধা? না ম্যাডাম। কারো কোনো কোশ্চেন, কোনো পয়েন্ট বুঝতে পারোনি বা কোনো টার্ম বুঝতে অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নাই কারো? জি না ম্যাম। ওকে, তাহলে আমাকে এখন বলো, আমি কোশ্চেন করি। বলো, মালভূমি কাকে বলে? সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিতীর্ণ সমভূমিকে মালভূমি বলে। ভেরি গুড। মালভূমির বৈশিষ্ট্য? 3টি। এটি বিতীর্ণ উচ্চভূমি, আর এর উপরিভাগ সমতল, আর এর চারদিক হতে নিম্ন দিকে নেমে যায়। ভেরি গুড। আচ্ছা, আমাদের মালভূমি কিভাবে গঠিত হয়? সমুদ্রপৃষ্ঠ হইতে এর উচ্চতা কয়েক শত মিটার। না, এটা মালভূমি গঠনের প্রক্রিয়া ছিল না। মালভূমি 3টা প্রক্রিয়া গঠিত হয়। কি কি 3টা প্রক্রিয়া? কি কি? পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয় সাধন এবং ভূপৃষ্ঠের লাভা প্রবাহের ফলে মরুভূমি সৃষ্টি হয়। মরুভূমি না, মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, লাভা গঠিত আমি মালভূমি। এগুলি জিজ্ঞেস করি না। আমি মালভূমির কি শ্রেণী বিভাগ জিজ্ঞেস করছি? এই তোমরা কোশ্চেন বুঝো না। আমি জিজ্ঞেস করছি মালভূমি কিভাবে গঠিত হয়। 3টা প্রক্রিয়া ছিল। ওই যে একজন বলল ভূ আন্দোলন বা পাত সঞ্চালন, তারপরে কি লাভা গঠিত হওয়ার ফলে, আরেকটা কি ছিল আমাদের? ভূপৃষ্ঠের ক্ষয় সাধন। হ্যাঁ, ভূপৃষ্ঠের ক্ষয় সাধনের ফলে। ওগুলো ওকে, ভূপৃষ্ঠের লাভা প্রবাহের ফলে মালভূমি সৃষ্টি হয়। বলো গঠন অনুযায়ী মালভূমি কয় প্রকার? 5 প্রকার: কি কি? সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, তারপরে হচ্ছে ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং হচ্ছে তির্যক মালভূমি। ওকে, অবস্থান অনুযায়ী মালভূমি কয় প্রকার? 3 প্রকার। কি বলবে? সুমি আক্তার বলো, অবস্থান অনুযায়ী মালভূমি কয় প্রকার? সুমি আক্তার বলো, অবস্থান অনুযায়ী মালভূমি কয় প্রকার? পারো না? আচ্ছা, সেজান দেওয়ান বলো, অবস্থান অনুযায়ী মালভূমি কয় প্রকার? মোহাম্মদ রায়হান বলো, অবস্থান অনুযায়ী মালভূমি কয় প্রকার? ম্যাডাম 3 প্রকার। কি? পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। এটা বলতে এতক্ষণ লাগলো? কি বই বের করলা তারপর বললা? তো মাত্র পড়ালাম। পড়ানোর সাথে সাথে ভুলে যাও কেন তোমরা? গঠন অনুযায়ী, হ্যাঁ, গঠন অনুযায়ী আমাদের মালভূমি হচ্ছে 5 প্রকার এবং অবস্থান অনুযায়ী হচ্ছে আমাদের 3 প্রকার: পর্বত মধ্যবর্তী, পাদদেশীয় এবং হচ্ছে মহাদেশীয় মালভূমি। আচ্ছা, মানব জীবনে মালভূমির প্রভাব কে বলবা? একটা দুইটা পয়েন্ট বলো দেখি। মানব জীবনে মালভূমি কি প্রভাব রাখে? কঠিন শিলা, জলবায়ু, শিল্প, পর্যটন শিল্প। এভাবে বললে হবে? এগুলো তো জাস্ট পয়েন্টের নাম। কিভাবে বলতে হবে? যে মালভূমিতে জীবনযাপন কঠিন, এখানে কৃষি কাজ করা সম্ভব নয়,
এখানে বৃষ্টিপাত কম হয় বলে মানুষ কি করে, কম বসবাস করে, জনবসতি কম এখানে, এভাবে বলতে হবে। ওকে, তাহলে আজকে আমরা মালভূমি নিয়ে আলোচনা করলাম। মালভূমি আমাদের শেষ। তোমাদের তো মনে হয় পুজোর আগে এটাই জিওগ্রাফি লাস্ট ক্লাস। তোমাদের তো মনে হয়, হ্যাঁ তাই না, বৃহস্পতিবার থেকে জি, ম্যাম। তোমাদের ছুটি হয়ে যাচ্ছে, 30 তারিখ পর্যন্ত ছুটি আছে। তারপরে আমরা আবার পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। ছুটিতে তোমাদের পড়া থাকবে, আমি যে কয়টা লেকচার দিয়েছি, আজকে কয় নাম্বার লেকচার, 5 নাম্বার লেকচার, অর্থাৎ ফার্স্ট অধ্যায় ছিল 2টা লেকচার, সেকেন্ড অধ্যায়ের আমাদের 3টা লেকচার, আজকে দিয়ে 3টা লেকচার। ফার্স্ট অধ্যায়ে 2টা লেকচার ছিল, সেকেন্ড অধ্যায়ে হচ্ছে আমরা 3টা লেকচার দিলাম। পৃথিবীর গঠন, পর্বত এবং হচ্ছে মালভূমি, এইগুলো বাসায় ভালোভাবে পড়বা, ঠিক আছে? সৃজনশীল কোশ্চেনগুলো দেখবা, অধ্যায় শেষে দেখবা যে কোশ্চেনগুলো কিভাবে আসে এবং সবগুলো পড়ার চেষ্টা করবা। যে লেকচারগুলো দিয়েছি বিভিন্ন ধরনের পর্বতের শ্রেণীবিভাগগুলো, পর্বতের বৈশিষ্ট্যগুলো, চিত্রগুলো খেয়াল করবা, এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। ওকে, সবাই ভালো থাকো, তাহলে আবার পর দেখা হবে, ঠিক আছে? ছুটিতে শুধু ঘুরে বেড়াও না, ছুটিতে পড়াশোনা করো, ওকে? জি ম্যাম। ম্যাম আমারও ওকে, ছুটি নেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম পূজার শুভেচ্ছা। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওকে, সবাই ভালো থাকো, শেষ করছি আজকের ক্লাস, ওকে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।